নমস্কার। আজকে 30শে মে 2024। এই 30শে মে 1980 সালে পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজি বীরভূমে চতুর্থবার এবং শেষবারের মতো বীরভূমের ভক্তবৃন্দকে দর্শন দেওয়ার জন্য, তাদের সাথে সাক্ষাৎকার করার জন্য বীরভূমে এসেছিলেন শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে ট্যুরিস্ট লজে তিনি এখানে ভক্তদের সামনে প্রবচন দিয়েছেন। উত্তরবঙ্গ থেকে ফিরে আসার পথে শান্তিনিকেতনে ঢুকেছিলেন 30শে মে। আমরা জানি আনন্দমার্গ গড়ে ওঠার পর 1955 সালের 1 জানুয়ারি আনন্দমার্গ প্রচারক সংঘ স্থাপনের পর তিনি 2 বছর যাবৎ বিহারের জামালপুরে এই সংস্থাকে গড়ে তোলেন। 2 বছর পরে তিনি যখন ধর্মগুরু হিসেবে জামালপুরের বাইরে সারা পৃথিবীতে ধর্ম প্রচার করার জন্য জামালপুর থেকে বাইরে অভিযান করেন, সেই অভিযানে সর্বপ্রথম জামালপুরের বাইরে ধর্মগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজি রূপে তিনি বীরভূমকে বেছে নিয়েছিলেন। 1957 সালের 16ই ফেব্রুয়ারি বীরভূমের ইন্দাস গ্রামে প্রথমবার ধর্মগুরু হিসাবে তিনি পদার্পণ করেন। তার পরের বছর 1958 সালে তিনি আমরা গ্রামে ধর্ম মহাচক্র করেন। তৃতীয়বারের জন্য তিনি এসেছিলেন কিন্নাহারে লক্ষ্মী পূজা, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন 1959 সাল। তারপরে আনন্দমার্গের ইতিহাসে অনেক ঘটনা প্রবাহিত হয়েছে এবং শেষে 1980 সালে চতুর্থবার এবং শেষবারের জন্য তিনি শান্তিনিকেতনে এখানকার প্রিয় ভক্তদের সাথে দেখা করতে আসেন ধর্মগুরু হিসেবে। আজকে 44তম পদার্পণ দিবস। এই 44তম পদার্পণ দিবস উদযাপন করার জন্য আমরা শান্তিনিকেতন নিকটস্থ ভারত সেবা আশ্রমে এসেছি। আমাদের এই পদার্পণ দিবস উৎসব উদযাপন প্রভাত সঙ্গীতের মাধ্যমে শুরু হতে চলেছে। অখণ্ড কীর্তনের মাধ্যমে শ্রদ্ধায় চরম নির্দেশ নারায়ণ সেবার মাধ্যমে আমরা এই উৎসব উদযাপন করতে চলেছি। শেষে পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির বিভিন্ন অবদানের পরিপ্রেক্ষিতে শান্তিনিকেতনে প্রভাত রঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র 2টি গবেষণা প্রকল্পের সূচনা করেছে। সেই প্রকল্পগুলি দ্য ওয়ার্ল্ড হেরিটেজ লেকচার সিরিজ অফ শান্তিনিকেতন রূপে আয়োজিত হয়। আজকে 4র্থতম লেকচার বা বক্তৃতামালা শুরু হচ্ছে। ভাষাবিজ্ঞানী প্রভাত রঞ্জন সরকারের অবদান আজকের আলোচ্য বিষয়। আমাদের উদযাপন উৎসব শুরু হচ্ছে প্রভাত সঙ্গীতের মাধ্যমে। প্রভাত সঙ্গীত পরিবেশন করছেন রাওয়া শিল্পী সুকৃতি সিনহা, সঙ্গতে রবীন্দ্রনাথ গোড়াই। নমস্কার।
नमस्कार। आज के सर्वजनीन प्रभात रंजन सरकार संस्कृति चर्चा और गवेषणा केंद्र शांतिनिकेतनेर द वर्ल्ड हेरिटेज मेमोरियल लेक्चर सीरीज ऑफ शांतिनिकेतन सिरियल नम्बर 4 शुरू होते चलेছে। আমরা এই लेक्चर सीरीज आज के শ্রীশানন্দমূর্তিজির শান্তিনিকেতনে পদার্পণ দিবস উপলক্ষে আয়োজন করেছি। भारत सेवाश्रम संघ शांतिनिकेतन। आजकेर विषय भाषा विज्ञानी श्री प्रभात रंजन सरकारेर भाषातत्त्वेर प्रेक्षापटे बांगला भाषार उत्पत्ति विकास और सम्भावनामय उज्जवल भविष्यत। এই বিষয়ের একটি অনু বিষয় হচ্ছে ভারতীয় ভাষাতত্ত্ব, প্রাকৃত ভাষার উদ্ভব ও বিকাশ। ভারতীয় ভাষাতত্ত্ব, প্রাকৃত ভাষার উদ্ভব ও বিকাশ, ভাষার অগ্রগতি, ভাষার বিবর্তনে আমাদের ভারতবর্ষের যে ভাষাতত্ত্ব সেখানে সংস্কৃত ভাষা প্রাচীনতম ভাষা, সংস্কৃত সাহিত্য প্রাচীনতম সাহিত্য হিসাবে সর্বজন স্বীকৃত।
তো এই সংস্কৃত ভাষার বিবর্তনের পথে প্রাকৃত ভাষার আগমন ঘটেছিল। এই বিষয়ে ভাষাতাত্ত্বিকদের, ভাষাতত্ত্ববিদদের অনেক তর্ক রয়েছে, অনেক পরস্পর বিরোধী মতবাদ রয়েছে। সেই বিষয়ে সর্বজন শ্রদ্ধেয় ভাষাবিজ্ঞানী শ্রী প্রভাত রঞ্জন সরকার তিনি ভাষাবিজ্ঞানের জগতে অবতীর্ণ হয়ে প্রাকৃত ভাষার উদ্ভব এবং বিকাশ সম্পর্কে আলোকপাত করেছেন। সেই বিষয়টি উত্থাপন করার জন্য, পরিবেশন করার জন্য আমরা এখন আমাদের এই লেকচার সিরিজে আমাদের আমন্ত্রিত অতিথি মাননীয় শ্রী কালীচরণ রায় মহাশয়কে আহ্বান করছি, স্বাগত জানাচ্ছি। তাকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য তাকে অনুরোধ করছি। নমস্কার। মাননীয় কালীচরণ মহাশয় পরমারাধ্য গুরুদেবের চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন। তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজ বোলপুরে বাবার পূর্ণ পদার্পণ দিবস। সেই পদার্পণ দিবস উপলক্ষে আজ আমাদের এই ভারত সেবাশ্রম সঙ্গে মাননীয় কেশব স্যার অনুষ্ঠানের আয়োজন করেছেন। তার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি এবং তার এই যে গবেষণা, অর্থাৎ প্রভাত রঞ্জন সরকারের যে ভাষাতত্ত্ব নিয়ে যে গবেষণা, তাঁরই লেখা সেই গবেষণাপত্রটি আমি তার অনুরোধে আমি পাঠ করে শোনাচ্ছি। ভারতীয় ভাষাতত্ত্ব, প্রাকৃত ভাষার উদ্ভব ও বিকাশ। প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে ভাষাতত্ত্বের আলোচনা শুরু হয়েছিল। এই বিষয়ে শব্দরাশির উৎপত্তি সম্পর্কে যথেষ্ট চিন্তাভাবনার সন্ধান পাওয়া যাচ্ছে। নিরুক্ত নামক একটি গ্রন্থের সন্ধান পাওয়া গেছে, যেখানে বিলুপ্তপ্রায় বৈদিক ভাষার কঠিন কঠিন শব্দের অর্থ সম্পর্কে আলোকপাত করা হয়। এই গ্রন্থের রচয়িতা ছিলেন প্রাচীনতম বৈয়াকরণিক যাস্ক। পাণিনি, পতঞ্জলি, ভর্তৃহরি, বোপদেব প্রমুখ ভাষাবিজ্ঞানীরা সংস্কৃত ও বৈদিক ভাষা সম্পর্কে গভীরভাবে ভাষাতাত্ত্বিক আলোচনা করেছেন। তাদের প্রয়াসে সংস্কৃত ভাষা একটি মর্যাদাসম্পন্ন ভাষায় পরিণত হয়। আর্য ঋষিরা বেদ রচনার মাধ্যমে বৈদিক ভাষা ও সাহিত্যের সুবর্ণ সুযোগ এনেছিলেন। বৈদিক ভাষা ও সাহিত্য অস্তমিত হলে সংস্কৃত ভাষা ও সাহিত্যের উত্থান ঘটে। সংস্কৃত ভাষার উত্থানের আগে আরেকটি পর্ব ছিল, সেটা হচ্ছে প্রাকৃত ভাষার সাহিত্য রচনার যুগ। বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মকে কেন্দ্র করে প্রাকৃত ভাষার উন্নয়ন ঘটে। প্রাকৃত ভাষা পালি ভাষায় প্রসারিত হয়। প্রাকৃত ও পালি ভাষার যুগ শেষ হলে প্রাকৃত সঞ্জাত আধুনিক ভারতীয় ভাষাগুলির উদ্ভব হয়। ঠিক এই সময়ে ইউরোপীয় দেশগুলির উপনিবেশ বিস্তার সারা পৃথিবীব্যাপী ঘটে। অবধারিতভাবে উপনিবেশগুলোর সাথে সাথে ইউরোপিয়ান ভাষাগুলো সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। ইংরেজরা যেহেতু উপনিবেশ বিস্তারে সর্বাপেক্ষা বেশি প্রাধান্য বিস্তার করে, সেজন্য ইংরেজি ভাষাই সারা পৃথিবীতে আন্তর্জাতিক যোগাযোগের ভাষায় পরিণত হয়।
এই সূত্র ধরে ভারতবর্ষে ইন্দো ইউরোপিয়ান ভাষা চর্চার সূত্রপাত ঘটে। পাশ্চাত্যের নাম করা নামজাদা বিখ্যাত ভাষাবিদ ও ভাষাবিজ্ঞানীরা ভারতীয় বৈদিক ও সংস্কৃত ভাষা ও সাহিত্যের প্রতি আকৃষ্ট হন। ভারতীয় ভাষাসমূহের আদি জননীর সন্ধানে ওরা গবেষণা শুরু করেন। এর জন্য ঊনবিংশ শতাব্দীতে এশিয়াটিক সোসাইটি নামে একটি আন্তর্জাতিক তুলনামূলক ভাষা চর্চার কেন্দ্র গড়ে ওঠে। ভারতীয় ভাষাতত্ত্ববিদ ও ভাষাবিজ্ঞানীরাও এই গবেষণায় অংশগ্রহণ করতে এগিয়ে আসেন। এমতাবস্থায় প্রাচীন ভারতবর্ষের ভাষাতত্ত্ব আলোচনার ক্ষেত্রে ভাষাবিজ্ঞানী শ্রী প্রভাত রঞ্জন সরকার একটি নতুন তথ্যের ও তত্ত্বের উল্লেখ করে তুলনামূলক ভাষাচর্চার প্রবাহকে বেগবান করে তুলেছেন। ভারতীয় ভাষাতত্ত্বের কেন্দ্রমূলে রয়েছে বৈদিক ভাষা সাহিত্য এবং সংস্কৃত ভাষা সাহিত্য। সর্বজন বিদিত তথ্য হচ্ছে, আর্যরা ভারতে প্রবেশ করার আগে মধ্য এশিয়ার ককেশাস অঞ্চলে বসবাস করত। তাদের ভাষার নাম ছিল বৈদিক ভাষা। তারা কাব্য এবং ছন্দের সাথে পরিচিত ছিল। 15,000 বছর আগে থেকে তারা তাদের বৈদিক ভাষায় সাহিত্য রচনা করতে শুরু করেছিলেন। ঋগ্বেদ হচ্ছে তাদের প্রাচীনতম সাহিত্য। তারা ভারতবর্ষে প্রবেশ করার আগেই এই ঋগ্বেদের রচনা সম্পন্ন করে ফেলেছিলেন। প্রভাত রঞ্জন সরকার এখানে একটি প্রশ্ন তুলেছেন। মধ্য এশিয়ার ককেশাস অঞ্চলে আর্যরা যে সময় নিজেদের ভাষা সাহিত্য সংস্কৃতি গড়ে তুলেছিলেন, সেই সময়ে ভারতবর্ষে প্রাচীন অধিবাসীদের ভাষা সাহিত্য সভ্যতা সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে তারা কী ভূমিকা পালন করেছিলেন? কারণ একটি সর্বজন বিদিত স্বীকৃত তথ্য হচ্ছে, আর্যদের সমসাময়িক কালে সারা ভারতবর্ষ জুড়ে 3টি নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষ বসবাস করত। সেই নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলি হচ্ছে মঙ্গোলীয়, অস্ট্রিক ও নিগ্রয়েড। সেকালের দ্রাবিড় গোষ্ঠী ছিল অস্ট্রিক ও নিগ্র গোষ্ঠীর মিশ্রণজাত সংকর জাতি। ভারতবর্ষের এই যে প্রাচীন অধিবাসীরা, যাদেরকে ভারতবর্ষে আসার পর আর্যরা অবজ্ঞা করে অনার্য বলে ডাকত, তথাকথিত অনার্য সেই ভারতীয় প্রাচীন অধিবাসীদের মধ্যেও ভাষার উদ্ভব হয়েছিল। তাদেরও সাহিত্য ছিল, নিজেদের মধ্যে উন্নত ভারতীয় সভ্যতা গড়ে তুলেছিল। আর্যদের যেমন ছিল আধ্যাত্মিক চর্চা, বেদকে কেন্দ্র করে অনার্যদের মধ্যেও ছিল আধ্যাত্মিক চর্চা তন্ত্রকে কেন্দ্র করে। আর্যদের ভারতবর্ষের আগমনের আগে অনার্যদের ভারতীয় নিজস্ব ভাষা সাহিত্য ধর্মভাবনা সংস্কৃতি কেমন ছিল সে সম্পর্কে বিশদভাবে ও গভীরভাবে কোনো চর্চাই হয়নি। মধ্য এশিয়ার ককেশাস অঞ্চলে আর্যরা 15,000 বছর ধরে বৈদিক ভাষা এবং বৈদিক সাহিত্যের চর্চা করে এসেছেন। সেই 15,000 বছর ধরে ভারতবর্ষের অনার্যদের মধ্যেও তো ভাষা সাহিত্য সংস্কৃতি সভ্যতার চর্চা ছিল। এই বিষয়টির উপর আলোকপাত করতে গিয়ে ভাষাবিজ্ঞানী শ্রী প্রভাত রঞ্জন সরকার অনেক নতুন তথ্য প্রদান করেছেন। এজন্য তুলনামূলক ভাষা চর্চার বিষয়টি এখানে অত্যন্ত প্রাণবন্ত হয়ে উঠেছে। আর্য অনার্য ভাষা সম্পর্কে যে প্রশ্নগুলো উদয় হচ্ছে তা হলো, আর্যদের যেমন বৈদিক ভাষা ছিল, সেই সময় অনার্যদের মধ্যে কোন ভাষা প্রচলিত ছিল? এই প্রসঙ্গে ভাষাবিজ্ঞানী এবং ঐতিহাসিক শ্রী প্রভাত রঞ্জন সরকার কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য উদ্ধার করে একটি দীর্ঘকালীন ভাষাজনিত সমস্যার সুরাহা করেছেন। প্রথমত, আর্য সভ্যতা 15,000 বছর আগে থেকে গড়ে উঠেছিল মধ্য এশিয়ার ককেশাস অঞ্চলে। ঠিক সেই সময়ে ভারতবর্ষ তন্ত্রভিত্তিক একটি সভ্যতা গড়ে উঠেছিল। এই সভ্যতার ভাষা ছিল সংস্কৃত। বৈদিক সংস্কৃত ভাষা সমসাময়িক কালে আত্মপ্রকাশ করেছিল এশিয়ার উত্তর পশ্চিম প্রান্ত থেকে এশিয়ার দক্ষিণ পূর্ব প্রান্ত পর্যন্ত। এটা হলো প্রথম তথ্য। দ্বিতীয় তথ্য হচ্ছে 10 থেকে 15,000 বছর আগের ঘটনা। সেই সময়ে পৃথিবীর ভূতত্ত্বগত অবস্থান কিছুটা স্বতন্ত্র ছিল। প্রভাত রঞ্জন সরকার বলছেন, তখন থেকে রাঢ় থেকে মধ্যপ্রদেশের উপর দিয়ে মধ্য এশিয়া পর্যন্ত মানুষের যাতায়াত ছিল, যোগাযোগ ছিল, ফলে তাদের মধ্যে ভাবের আদান প্রদান চলত। মনে রাখতে হবে, ভারতে তখনও আর্যদের আগমন ঘটেনি, ফলে বৈদিক ভাষার সাথে ভারতীয়দের কোনো পরিচয় ঘটেনি। রাঢ় ভিন্ন পূর্ব ভারতের আর কোনো স্থানই মনুষ্য বসবাসের উপযোগী ছিল না। তৃতীয় তথ্য হচ্ছে, পূর্ব ইউরোপ মধ্য এশিয়া থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত একই ভাষা প্রচলিত ছিল। উত্তর পশ্চিমের ভাষা বৈদিক আর্য প্রভাবযুক্ত অঞ্চল, দক্ষিণ পূর্ব দিক ছিল সংস্কৃত ভাষা প্রভাবিত অঞ্চল।
চতুর্থ তথ্য হচ্ছে পূর্ব ইউরোপ এবং মধ্য এশিয়া থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত যে বিশাল ভৌগোলিক অবস্থান, যা ছিল প্রায় 2500 থেকে 3000 মাইল দূরত্বের। এত বড় বিশাল ভূমিখণ্ডের তুলনায় তখন এখানে মুষ্টিমেয় মানুষের বসবাস ছিল। এই তথ্য আজ থেকে 8 থেকে 10,000 বছর আগেকার। এই ভূমিখণ্ডের মধ্যেই আর্যদের আদিবাস ভূমি, এশিয়া মাইনর, মধ্যপ্রাচ্য, ককেশাস, চঞ্চল অন্তর্ভুক্ত ছিল। অতএব আর্য অনার্য অধ্যুষিত অঞ্চলে সেই যুগে মোটামুটিভাবে একই রকম ভাষা প্রচলিত ছিল। এজন্যই বৈদিক ও সংস্কৃত ভাষার মধ্যে সাদৃশ্য বিদ্যমান। এই সাদৃশ্যজনিত কারণে পরবর্তীকালে ভাষাতত্ত্ববিদ, ভাষাবিজ্ঞানীর মধ্যে একটি বিভ্রান্তি এসেছিল যে বৈদিক ভাষা বিবর্তিত হয়ে প্রাকৃত ভাষার মাধ্যমে সংস্কৃত ভাষায় রূপান্তরিত হয়েছে। আধুনিককালের ভাষাতাত্ত্বিক বৃন্দ ভাষার এই বিবর্তনের ইতিহাসকে মেনে নিয়েছেন উপরিউক্ত ঐতিহাসিক তথ্যগুলো সম্পর্কে কোনো ধারণা না থাকার জন্য। ভাষাবিজ্ঞানী শ্রী প্রভাত রঞ্জন সরকার ভাষাবিজ্ঞানের এই অজানা তথ্য প্রকাশ করে ভাষাতত্ত্ব আলোচনার ভিত্তিকে নির্দিষ্ট পথে পরিচালিত করেছেন। এই ঐতিহাসিক প্রেক্ষাপটে প্রাচীন ভারতে বৈদিক ও সংস্কৃত ভাষার বিকাশের সূচনা হয়েছিল দুই প্রান্তে। তবে বৈদিক ভাষার বিকাশের ক্ষেত্রে ঋগ্বেদ রচনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এরপরে যজুর্বেদ, অথর্ববেদ ধারাবাহিকভাবে রচিত হওয়ার ফলে বৈদিক ভাষা ও সাহিত্য সমৃদ্ধতর হয়ে উঠেছিল। যজুর্বেদ রচনার কালকে বৈদিক সাহিত্যে চরম উৎকর্ষের যুগ বা সুবর্ণ যুগ বলা হয়। বৈদিক ঋষিদের মনীষার মনমশীলতার উৎকর্ষ সাধন যজুর্বেদেই প্রতিফলিত হয়েছিল সবচেয়ে বেশি। অন্যদিকে অথর্ববেদের যারা রচয়িতা ছিলেন তারা ভারতের তন্ত্র সাধনার সংস্পর্শে এসে প্রভাবিত হয়ে পড়েছিলেন। তাই অথর্ববেদে তান্ত্রিক সভ্যতার প্রভাব পুরো মাত্রায় ছিল বলে অথর্ববেদকে খাঁটি আর্য সভ্যতার সাহিত্য বলে ধরা হয় না। বৈদিক ভাষার সর্বশেষ গ্রন্থ অথর্ববেদ রচিত হয় আজ থেকে 7,500 বছর আগে, যে সময় গাঙ্গেয় সভ্যতার পার্বত্য স্তরে নটরাজ সদাশিবের আবির্ভাব ঘটেছিল। সংস্কৃত ভাষার উত্থান অথর্ববেদেই লক্ষিত হয়েছে সংস্কৃত ভাষার ব্যাপক প্রভাব। অথর্ববেদের ভাষা তাই বৈদিক সংস্কৃত। এরপরে বৈদিক ভাষা সাহিত্য রচনা অস্তমিত হয়ে পড়ে। বলা যেতে পারে বৈদিক ও সংস্কৃত ভাষার মিশ্রণজাত সাহিত্য অথর্ববেদ। তাই অথর্ববেদ বৈদিক ভাষার সমাপ্তি সঙ্গীত ঘোষণা করে সংস্কৃত ভাষার আগমনী সঙ্গীত রচনা করে। এটা ছিল ভারতবর্ষে ভাষাগত পরিবর্তনের যুগ। ভারতবর্ষের সাহিত্য রচনার ক্ষেত্রে ক্রমশ সংস্কৃত ভাষা প্রাধান্য বিস্তার করতে শুরু করে দিয়েছিল। এই সময় পাণিনির মতো মহান বৈয়াকরণিকের আবির্ভাবে তার প্রদর্শিত দৃঢ় সুগঠিত ব্যাকরণের ভিত্তির উপর দাঁড়িয়ে সংস্কৃত ভাষায় সাধু ভাষার স্থান গ্রহণ করতে থাকে। তাই দেখা গেছে অথর্ববেদের পর সাধু ভাষা হিসেবে যা কিছু রচিত হয়েছে তা সবই বৈদিক প্রভাবিত সংস্কৃতি। এই পর্ব আজ থেকে 3,500 বছর আগে পর্যন্ত চলেছিল। এরপরে বৈদিক ভাষা ধীরে ধীরে স্থানীয় কথ্য ভাষার সঙ্গে মিশ্রিত হতে থাকে। সংস্কৃত ভাষাও স্থানীয় কথ্য ভাষার প্রভাবে কয়েকটি প্রাকৃত ভাষায় রূপান্তরিত হয়। ভারতবর্ষের ভাষার বিকাশ ও বিবর্তনের পথে প্রাকৃত ভাষার আগমন ঘটে ভাষাবিজ্ঞানের প্রগতির সূত্র অনুযায়ী। প্রাকৃত ভাষার উদ্ভবকাল খ্রিস্টপূর্ব 1,500 বছর আগে, অর্থাৎ আজ থেকে 3,500 বছর আগে গাঙ্গেয় সভ্যতার সমভূমি স্তরে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। ততদিনে বৈদিক ভাষার সর্বশেষ গ্রন্থ অথর্ববেদ রচিত হয়ে গিয়েছিল। সংস্কৃত ভাষা সাহিত্য রচনার ক্ষেত্রে আস্তে আস্তে বৈদিক ভাষা স্থান দখল করতে থাকে। তবে সংস্কৃত ভাষায় সাহিত্য রচনা হলেও কথ্য ভাষারূপে তখন প্রাকৃত ভাষার প্লাবন এসেছিল। ঠিক একই সময়ে বৈদিক ভাষা স্থানীয় কথ্য ভাষায় এবং সংস্কৃত ভাষাও কথ্য ভাষায় রূপান্তরিত হতে শুরু করেছিল। আজ থেকে 3,500 বছর আগেই প্রাকৃত ভাষা জনসাধারণের জনভাষায় রূপান্তরিত হয়ে পড়েছিল। ভাষাবিজ্ঞানী প্রভাত রঞ্জন সরকার বলছেন, শ্রীকৃষ্ণ যখন কৌরবদের সাথে কথা বলতেন তখন তিনি সংস্কৃত ভাষায় কথা বলতেন, কিন্তু যখন পাণ্ডবরা স্বীয় পরিজনদের সাথে কথা বলতেন তখন সৌরসেনী প্রাকৃত ভাষায় কথা বলতেন।
প্রাকৃত ভাষাসমূহ প্রধানত কথ্য ভাষা। সর্বত্র সাহিত্য রচনা হতো সংস্কৃত ভাষায়। গুপ্ত যুগকে ভারতীয় সাহিত্যে ধ্রুপদী সংস্কৃত সাহিত্যের সুবর্ণ যুগ বলে বিবেচিত। এই প্রাকৃত ভাষার উদ্ভব সম্পর্কে শ্রী প্রভাত রঞ্জন সরকার বলেছেন, বৈদিক ভাষার মৃত্যুর পর ভারতে যে 7টি প্রাকৃত ভাষার উদ্ভব হয় তারা হলো মহারাষ্ট্রী প্রাকৃত, সেটা হলো যা কোঙ্কণী, মারাঠি, বৈদর্ভী প্রভৃতি ভাষাগুলির আদি ভাষা। 2 নম্বর হচ্ছে মালবী প্রাকৃত, যা গুজরাটি, সৌরাষ্ট্রী, কচ্ছি, মালবী, মেবাড়ি, হরৌতি ও মাতবাড়ি ভাষাগুলির আদি ভাষা। 3 নম্বর হচ্ছে সৈন্ধবী বা শৈরিরি প্রাকৃত, যা সিন্ধি ও মুলতানি ভাষাগুলির আদি ভাষা। 4 নম্বর হচ্ছে পাশ্চাত্য প্রাকৃত, যা পশতু, কাশ্মীরি, উজবেকি, তাজাকি প্রভৃতি ভাষাগুলির আদি ভাষা। 5 নম্বর পৈশাচী প্রাকৃত, যা ডোগরি, পাহাড়ি ও পাঞ্জাবি ভাষাগুলি আদি ভাষা। 6 নম্বর সৌরসেনী প্রাকৃত, যা হিন্দি, অবধি, বুন্দেলি, বাঘেলি ও বজ্র ভাষাগুলির আদি ভাষা। 7 নম্বর মাগধী প্রাকৃত, যা মগহী, ভোজপুরি, ছত্তিশগড়ি, নাগপুরি, মৈথিলি, অঙ্গিকা, বাংলা, ওড়িয়া ও অসমিয়া ভাষাগুলির আদি ভাষা। এই মাগধী প্রাকৃতির 2 কন্যা, পূর্বী অর্ধমাগধী ও পশ্চিমী অর্ধমাগধী। পশ্চিমী অর্ধমাগধী থেকেই পরবর্তীকালে সঞ্জাত হয় মগধী ভাষা। এককালে শুধু পূর্ব ভারতেই নয়, মধ্য ভারতেও শিষ্ট জনমণ্ডলীর ভাবের আদান প্রদানের মাধ্যম হিসেবে মাগধী প্রাকৃত ব্যবহার হতো। ভারতের শিক্ষিত মানুষরা যেমন আগ্রহের সঙ্গে সংস্কৃত শিখতেন, তেমনি আগ্রহের সঙ্গে মাগধী প্রাকৃত শিখতেন। মাগধী প্রাকৃত ভাষার সংরচনা সরল ও সহজ, ব্যাকরণে জটিলতা নেই বললেই চলে। বুদ্ধ ও মহাবীর দুজনেই তাদের ধর্মদেশনা দিয়েছিলেন তৎকালীন মাগধী প্রাকৃত ভাষায়, যে ভাষাকে অনেকে আজ নাম দিয়ে থাকেন পালি ভাষা। এই পালি ভাষায় ও তৎপরবর্তীকালের পশ্চিমী অর্ধমাগধী ভাষায় বেশ কিছু সাহিত্য রচিত হয়েছিল। মগধের নিজস্ব লিপিও ছিল। এখনও আপনি সেই সাবেকি মাগধী লিপি বুদ্ধগয়ায় কোথাও কোথাও উৎকীর্ণ অবস্থায় দেখতে পাবেন। লিপিটি শ্রীহর্ষ লিপিরই অনুজাত। বর্তমানে মৈথিলি, তিরহুতি লিপি ও বাংলা লিপির সঙ্গে বেশ নিকটভাবে সম্পর্কিত। নমস্কার। ধন্যবাদ কালীচরণ রায় মহাশয়কে। কালীচরণ রায় মহাশয়কে অশেষ ধন্যবাদ তার পাঠ পরিবেশন করার জন্য। আমরা এবার ডেকে নিচ্ছি মাননীয় তাপস কুমার সিংহ মহাশয়কে। ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে প্রভাত রঞ্জন সরকার ভূতাত্ত্বিক বিবর্তনের প্রসঙ্গ টেনেছেন। তিনি জানিয়েছেন যে পৃথিবীতে মেসোজয়িক, কেনোজয়িক যুগ এসেছিল। সেই সময়ে পৃথিবীর ভূতাত্ত্বিক অবস্থান কেমন ছিল, সেই প্রাচীন কালের যে জিওলজিক্যাল বা ভূতাত্ত্বিক পৃথিবীর অবস্থান, সেখানে ভারতবর্ষের একটি অঞ্চলের কথা তিনি আলোকিত করেছেন, যে হিমালয় পর্বত, হিমালয় পাহাড় তখনও জন্মায়নি। তার আগেও ভারতবর্ষের একটি অঞ্চল, একটি জায়গা, যেটাকে বলা হয় রাঢ় অঞ্চল, রাঢ় ভূমি। এই রাঢ় ভূমির অস্তিত্ব সেই সময়ে ছিল, যখন হিমালয় পর্বতের জন্ম হয়নি। তো রাঢ়ের
যে প্রাচীনত্ব সেটা বোঝানোর জন্যই তিনি এই ভূতাত্ত্বিক তত্ত্বের অবতারণা করেছেন। শুধু অবতারণা করেই প্রসঙ্গটি তিনি ক্ষান্ত হননি। এর প্রাচীনত্ব প্রমাণ করার জন্য তিনি রাঢ় অঞ্চলে পুরুলিয়া, যেখানে ডাইনোসর এর ফসিল তিনি আবিষ্কার করেছেন, যেখানে সিংহের ফসিল তিনি আবিষ্কার করেছেন, সেটা আবিষ্কার করে প্রমাণিত করেছেন যে রাঢ়ের প্রাচীনত্ব বহু দিনের, দীর্ঘদিনের। তো এই রাঢ় অঞ্চলকে কেন্দ্র করেই সংস্কৃত ভাষার আত্মপ্রকাশ ঘটে। তো সে প্রসঙ্গে আমাদের পূর্ববর্তী বক্তা কালীচরণ রায় কিছুটা আলোকপাত করলেন। আমরা এই পৃথিবীর প্রাচীনতম দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষে আর্যদের আগমন ঘটেছিল। আর্যদের আগমনের আগে এবং আর্যদের আগমনের পরে ভারতবর্ষের সাংস্কৃতিক জগতে, ধর্মজগতে, ভাষার জগতে বিশাল পরিবর্তন ঘটেছিল। তা অনুধাবন করার জন্য, উপলব্ধি করার জন্য ভারতবর্ষে আর্যদের আগমন পর্ব সম্পর্কে আমাদের একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। প্রভাত রঞ্জন সরকার ভারতবর্ষে আর্যদের আগমন সম্পর্কে 4টি পর্বের 4টি ধাপের কথা বলেছেন, যে ভারতবর্ষে আর্যরা 4টি পর্বে 4টি পর্যায়ে তাদের অভিযান, তাদের আগমন সম্পন্ন করেছিলেন। সেই বিষয়ে আলোকপাত করছেন মাননীয় তাপস কুমার সিনহা। তাকে আমি তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণে প্রথমে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য অনুরোধ করছি। নমস্কার। মাননীয় তাপস কুমার সিংহ মার্গ গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন। তিনি আজকের দ্য ওয়ার্ল্ড হেরিটেজ মেমোরিয়াল লেকচার সিরিজ অফ শান্তিনিকেতন যে বিষয়টি উপস্থাপন করছেন সেটি হচ্ছে ভারতবর্ষে আর্যদের আগমন পর্ব সম্পর্কে। নমস্কার। ভারতবর্ষে আর্যদের আগমন পর্ব। ভারতবর্ষের আদি বাসিন্দা হচ্ছে মঙ্গোলীয়, অস্ট্রিক ও নিগ্রো গোষ্ঠীর মিশ্রণজাত দ্রাবিড় গোষ্ঠী। প্রায় 10,000 বছর আগে পর্যন্ত এরাই ছিল ভারতবর্ষের প্রাচীন অধিবাসী। তখন মধ্য এশিয়ার যাযাবর বসবাস করত না, তারা কৃষিকাজ জানত না। পশু শিকার করে যখন খাদ্য সংগ্রহ করা অসম্ভব হয়ে উঠেছিল, তখন তারা নজর দিয়েছিল পশুপালনের দিকে। তাতে তারা কোনো সুরাহা করতে পারেনি। মধ্য এশিয়ার নিষ্ঠুর প্রকৃতি তাদের জীবন যাত্রাকে দুর্বহ করে তুলেছিল। তুষার ঝঞ্ঝায় দলে দলে পশু মারা যেতে লাগলো, মানুষও মারা যেত। এমন একটা সময় এসেছিল যখন মধ্য এশিয়ার পশু খাদ্য সংগ্রহের কোনো সম্ভাবনা ছিল না। চরম খাদ্যাভাবের সম্মুখীন হয়ে মধ্য এশিয়া আর্যরা খাদ্যের অন্বেষণে পৃথিবীর অন্যান্য সুলভ খাদ্যের দেশে ছড়িয়ে পড়েছিল। এমতাবস্থায় প্রায় 10,000 বছর কাল যাবৎ তাদের বিভিন্ন গোষ্ঠী ভারতবর্ষের দিকে অগ্রসর হতে থাকে।
মধ্য এশিয়া থেকে ভারতবর্ষে তাদের আগমন 4টি ধাপে সম্পূর্ণ হয়। ভারতবর্ষে প্রবেশ করার পর বিজয়ী আর্যরা এখানকার প্রাচীন আদিবাসিন্দাদের অবজ্ঞাসুলভভাবে অনার্য নামে অভিহিত করেছিল। আর্যরা ভারতবর্ষে প্রবেশ করেছিল তাদের বৈদিক ভাষা, বৈদিক সাহিত্য, সভ্যতা ও সংস্কৃতিকে সঙ্গে করে। আর্যদের ভারতবর্ষে আগমনের পূর্বেই ভারতবর্ষের একটি বলিষ্ঠ তান্ত্রিক সভ্যতা গড়ে উঠেছিল। অবধারিতভাবে আর্য অনার্য সভ্যতা সংস্কৃতির দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলার পর একটা সুষ্ঠু সমন্বয় সাধন ঘটেছিল। আর্যদের ভাষার নাম বৈদিক ভাষা। এই ভাষায় রচিত প্রাচীনতম গ্রন্থটির নাম ঋগ্বেদ। ভারতবর্ষে প্রবেশ করার আগে আর্যরা ঋগ্বেদের রচনা সম্পন্ন করে ফেলেছিল। তাদের রচিত যজুর্বেদ, অথর্ববেদ আংশিকভাবে ভারতীয়, আংশিকভাবে অভারতীয়। সামবেদ কোনো বেদ নয়, বিভিন্ন বেদের সংগীতাংশ নিয়ে সামবেদ একটি সংকলন। ভাষাবিজ্ঞানী ও ঐতিহাসিক প্রভাতরঞ্জন সরকার বলেছেন, অভারতীয় আর্য সভ্যতার সর্বপ্রাচীন নিদর্শন হিসেবে কেবল ঋগ্বেদকে মেনে নেওয়া যেতে পারে। যজুর্বেদ রচিত হয়েছিল ইরান, আফগানিস্তান, ভারতের উত্তর পশ্চিমাংশে ও বর্তমান রুশ দেশের কোনো কোনো অংশে, তাই তাকে সম্পূর্ণভাবে অভারতীয় বলা চলে না। বিশেষ করে তৎকালীন আফগানিস্তান, গান্ধার ও রাশিয়ার কোনো কোনো অংশকে তখন তৎকালীন ভারতের অঙ্গরূপে গণ্য করা হতো। এই ঋগ্বেদের সভ্যতা ও ভাবে ও ভাষায় অভারতীয় আর্য, কিন্তু পরবর্তীকালে অন্য গৃহের খোঁজে যখন বৈদিক আর্যরা পৃথিবীর অন্যান্য সুলভ খাদ্যের দেশে ছড়িয়ে পড়ল, তখন তাদের যে শাখা আরণ্যব্রজ, ইরান ও আফগানিস্তানের মধ্য দিয়ে ভারত এসেছিল, যজুর্বেদের রচয়িতা তারাই। আর্য ভারতীয় সভ্যতা বলতে মূলত তাদের সভ্যতাকে বোঝায়। ভারতবর্ষে প্রবেশ করার পর প্রথম ধাপে আর্যরা পারস্য, আফগানিস্তান ও উত্তর পশ্চিম ভারতের মধ্যে বিস্তার লাভ করেছিল। আগমনকারী আর্যরা ভারতের উত্তরাংশে পার্বত্য উপত্যকাতে প্রথমে বসবাস আরম্ভ করে। এই অঞ্চলের অধিবাসীদের সঙ্গে আর্যদের রক্তগত লেনদেন বেশি না হলেও সংস্কৃতির দিক দিয়ে আর্যরা অনার্যদের দ্বারা ব্যাপকভাবে প্রভাবান্বিত হয়েছিল। এই অঞ্চলে প্রাচীন অধিবাসী কস বা খস নামীয় অনার্যগণকে পরাজিত করে আর্যরা এখানে বসবাস স্থাপন করে। সেই কসেদের নাম অনুযায়ী দেশের নাম রাখা হয় কসমেরু বা কাশ্মীর। বহিরাগত আর্যরাই ভারতবর্ষে প্রবেশ করার পরে এদেশে প্রাকৃতিক সৌন্দর্য অভিভূত হয়ে দেশটির নামকরণ করেন ভারতবর্ষ। এই প্রসঙ্গে ভাষাবিজ্ঞানী ঐতিহাসিক শ্রী প্রভাতরঞ্জন সরকার বলেছেন, এই কাশ্মীর দেশের দক্ষিণাংশে জম্বু ফলের আকার বিশিষ্ট শিলাখণ্ডের প্রাচুর্য থাকায় আর্যরা এই অংশের নাম রাখে জম্বুদ্বীপ, বর্তমানে জম্মু। পরে অবশ্য জম্বুদ্বীপের নদীকূলে তারা প্রথম স্বর্ণের সন্ধান পায়, আর তাই স্বর্ণের নামকরণ হয় জম্বু নদ। আর পরবর্তীকালে তারা যখন ভারতের বিস্তৃত অঞ্চলে বসবাস স্থাপন করে, তখন এই দেশকে বসবাসের ও বিকাশের সর্বাপেক্ষা উপযুক্ত দেশ মনে করে এর নাম দেয় ভারতবর্ষ। ভর অর্থাৎ যে খাওয়ায়, ত অর্থে যে বিকাশ করায়, বর্ষ অর্থে বিস্তীর্ণ ভূমি, ভারত সম্বন্ধীয় বর্ষ এই অর্থে ভারতবর্ষ। ভারতবর্ষে আর্য ভারতীয় সভ্যতা শুরু হয়েছিল যজুর্বেদের রচনাকাল থেকে। ঐতিহাসিক ভাষাবিজ্ঞানী প্রভাতরঞ্জন সরকার বলেছেন, পরবর্তীকালে অন্য গৃহের খোঁজে যখন বৈদিক আর্যরা পৃথিবীর অন্যান্য সুলভ খাদ্যের দেশে ছড়িয়ে পড়ল, তখন তাদের যে শাখা আরণ্যব্রজ, ইরান ও আফগানিস্তানের মধ্যে দিয়ে ভারত এসেছিল, যজুর্বেদের রচয়িতা তারাই। আর্য ভারতীয় সভ্যতা বলতে মূলত তাদের সভ্যতাকে বোঝায়। এই যজুর্বেদের যুগে তাদের মধ্যে ব্যাপক বিকাশ ঘটেছিল, আর এই বিকাশের সর্বশ্রেষ্ঠ পরিণাম হল যজুর্বেদীয় ব্রহ্মবাদ। এই যজুর্বেদীয় যুগে সাধারণ আর্যরা বৌদ্ধিক স্তর যেমন উন্নত হয়েছিল, মুনি ঋষিদের মধ্যে দার্শনিকতা তথা আধ্যাত্মিকতা সুন্দরভাবে ফুটে উঠেছিল। এই যজুর্বেদের ব্রহ্মবাদ ঋগ্বেদের ব্রহ্মবাদের চেয়ে অনেক বেশি গভীর ও অনেক বেশি স্পষ্ট। অথর্ববেদের রচনা মূলত ভারতে হয়েছিল, আর এই বেদের রচনাকালে আর্যরা অনার্যদের সংস্পর্শে আসায় ও তাদের সঙ্গে ভাবসংঘাত হওয়ায় অনার্যদের তন্ত্রের প্রভাবে এই অথর্ববেদের উপর সুস্পষ্ট। তাই এই অথর্ববেদকে আর্য সভ্যতার নিদর্শন হিসেবে মেনে নেওয়া যেতে পারে না। অথর্ববেদের সূক্ষ্ম দার্শনিকতা, বিশেষ করে নৃসিংহতা পনীয় শ্রুতিতে আর্যবেদের চাইতে অনার্য তন্ত্রের প্রভাব বেশি। লিপিন আর্য ভারতের দ্রাবিড়দের সংস্পর্শে এসে প্রথম অক্ষর জ্ঞান লাভ করে। আর্যদের আগমনের পর্ব থেকেই ভারতের দ্রাবিড়দের মধ্যে হরপ্পা, মহেঞ্জোদারো সভ্যতা লিপির প্রচলন ছিল। দ্রাবিড়দের সৈন্দবী লিপি আর্য সংস্পর্শে পরবর্তীকালে ব্রাহ্মী ও খরষ্ঠ লিপিতে রূপান্তরিত হয়েছিল।
লিপি না থাকায় অভারতীয় আর্যদের যে অসুবিধা ছিল, লিপি শেখায় ভারতীয় আর্যদের সে অসুবিধা দূর হয়েছিল বটে, কিন্তু তাদের অধিকাংশ পুরনো সংস্কারের জন্য বেদকে লিপিবদ্ধ করতে চাননি। বেদ রচনাকালে বেদ রচিত হয়নি, তার কারণ ছিল তখন আর্যদের লিপি ছিল না, কিন্তু এই কথাটা লিপি আবিষ্কারের পরেও লোকে বুঝতে চায়নি। তারা ভাবলো বেদ লেখা অন্যায় বলে বেদের নাম শ্রুতি বলে ঋষিরা তা লেখেননি। যাই হোক, অনেক পরবর্তীকালে কাশ্মীর দেশে তৎকালীন প্রচলিত সারদা লিপিতে বেদসমূহ লিখিত হয়। তখন আর না লিখে উপায় ছিল না, কারণ সমস্ত বেদ জানা লোক তখন ছিল না বললেই চলে, ও আংশিকভাবে যাদের কণ্ঠস্থ এমন লোকের সংখ্যাও অনেক কমে গিয়েছিল। তাই কাশ্মীর পণ্ডিতেরা যখন বেদ লিপিবদ্ধ করলেন, তখন দেখা গেল বেদের অনেকাংশ চিরদিনের জন্য লুপ্ত হয়ে গেছে। আর্যদের আগমনকালে ভারতের অনার্যরা ছিল মোটামুটি বিচারে 3টি গোষ্ঠীতে বিভক্ত। এর মধ্যে অস্ট্রিক নিগ্রো মিশ্রণজাত দ্রাবিড় সম্প্রদায় বুদ্ধিবৃত্তি আধ্যাত্মিকতা সবচেয়ে উন্নত ছিল। এদের তন্ত্র সাধনা জ্ঞান ও ভক্তি ছিল প্রাধান্য। দ্রাবিড়ের পরে নাম করা যেতে পারে মঙ্গোলীয় গোষ্ঠীভুক্ত সম্প্রদায়গুলির। এদের তন্ত্র সাধনা কর্ম ভক্তির প্রাধান্য ছিল। অস্ট্রিক গোষ্ঠীভুক্ত সম্প্রদায়গুলি বৌদ্ধিক বিচারে প্রায় আর্যদের সমানই ছিল, তবে তাদের সমাজে গতিশীলতা অপেক্ষাকৃত কম থাকায় ব্যবহারিক তথা আধ্যাত্মিক ক্ষেত্রে আর্যের তুলনায় তারা ক্রমশ পিছিয়ে পড়েছিল। এই অস্ট্রিক সম্প্রদায় তন্ত্রের প্রবৃত্তিমূলক অংশটুকু বানমারা, জাদু, উচ্চাটন, সম্বহন প্রভৃতি নিয়ে সন্তুষ্ট থাকত। বাংলাদেশে দ্রাবিড় ও মঙ্গোলীয় রক্তে ব্যাপকভাবে সংমিশ্রণ ঘটেছিল, তাই তন্ত্রের ব্যাপক অভ্যুদয় ঘটেছিল। বঙ্গে প্রকাশিতা বিদ্যা মৈথিলী প্রবলীকৃতা, কচ্ছিৎ কচ্ছিৎ মহারাষ্ট্রে গুর্জরে প্রলয়ঙ্গতা। এই বাংলা ছিল মঙ্গোলীয় দ্রাবিড় উভয় জাতিরই বাসভূমি। অবশ্য বাংলার দক্ষিণ পশ্চিমাংশে ছিল দ্রাবিড়দের প্রাধান্য, উত্তর পূর্বাংশে মঙ্গোলীয়দের। পশ্চিমাংশ অস্ট্রিক গোষ্ঠীভুক্ত সম্প্রদায়ের বাস ছিল। দক্ষিণ পূর্বাংশে দ্রাবিড়ের সংখ্যা ছিল অত্যন্ত কম, মঙ্গলে ছিল খুব বেশি। মঙ্গোলীয় গোষ্ঠীভুক্ত চাকমা, ত্রিপুরী, বোড়ো, কোচ, কিরাত, দ্রাবিড় গোষ্ঠীভুক্ত কৈবর্ত, বাগদি, দুলে, সবর, কুর্মী, মাহাতো, খেরিয়া, অস্ট্রিক ভাবপ্রধান সাঁওতাল, বাউড়ে, মাল, পাহাড়ে, মালা বা মালো প্রভৃতিরা হচ্ছে সাবেকি বাঙালি। এদের পারস্পরিক মিশ্রণে ভাবের আদান প্রদানে বর্তমানে বাংলা সমাজ ও সভ্যতা গড়ে উঠেছে। এই সভ্যতার সবচেয়ে বড় দান হল বিধি নিবদ্ধ তন্ত্র সাধনা। বর্তমান বাংলা তথা পূর্ব ভারতের আচার অনুষ্ঠানে এই তন্ত্রের প্রভাব সবচাইতে বেশি। তবুও তন্ত্রে বা অনার্যের তুলনামূলক প্রভাব এই পূর্ব ভারতে সবচাইতে বেশি। নারীদের হাতে লৌহবলয়, মাথায় সিন্দুর, বিবাহাদি অনুষ্ঠানে বিভিন্ন লোকাচার, এগুলি সমস্ত অনার্যদের কাছ থেকে নেওয়া। নারী মাত্রকে মাতৃ সম্বোধন করার প্রথা, যেমন মাসিমা, পিসিমা, দিদিমা, কাকিমা, এই সমস্তই তন্ত্রের প্রভাব। তার কারণ তন্ত্রে মাতৃপ্রধান সর্বজন স্বীকৃত। বাংলার সমাজ জীবনে উপরে স্তরের অতান্ত্রিক বা পিতৃপ্রাধান্যের যেটুকু প্রভাব আছে তা উত্তর ভারতে বসবাসকারী আর্যদের কাছ থেকে পাওয়া নয়। সেকালে সমুদ্রপথে বাংলার সঙ্গে বই ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় জলপথে সে প্রভাব বাংলায় এসেছিল। বাংলার জীবনে বেদের কাছে তন্ত্র হেরে গেছে কেবল ভাষায়। হেরে যাওয়া ছাড়া গতি ছিল না। বিভিন্ন ভাষাভাষী তন্ত্র মার্গাবলম্বী সেকালে বাঙালি নতুন ভাষা উদ্বোধন করতে গিয়ে বিদেশাগত আর্যের ভাষাকে গ্রহণ করেছিল। এই ভাষায় ভাব প্রকাশনী শক্তির জন্য। দ্রাবিড় গোষ্ঠী, মঙ্গোলীয় গোষ্ঠীর ভাষা বৈদিক বা সংস্কৃতের মতো ভাব প্রকাশক্ষম ছিল না। তাই আর্য বিজেতারা বাংলার সমাজ জীবনে এমন কিছু প্রভাব বিস্তার করতে যদিও পারেনি, তবুও তাদের প্রভাব বাংলার তন্ত্রীয় মাতৃপ্রধান সমাজ ব্যবস্থা, দ্রাবিড়, কেরল, মঙ্গোলীয় খসিয়া সমাজে আজও তন্ত্রীয় মাতৃপ্রধান ব্যবস্থা চলছে। পিতৃপ্রধানেও আংশিকভাবে মেনে নেয় ও তার ফলে বাংলা উত্তর ভারতের মতো পিতৃপ্রধান বা মিতাক্ষরা শাসিত না হলেও পিতা মাতা উভয়কে যথোচিত মর্যাদা দিয়ে একটি নতুন সমাজ ব্যবস্থা গড়ে নেয়। এই নতুন সমাজ ব্যবস্থার স্বীকৃতি হিসেবে পরবর্তীকালে বাংলায় মিতাক্ষরাকে সরকারিভাবে নাকচ করে দায়ভাগকে প্রতিষ্ঠা করা হয়। বাংলায় আর্য প্রভাবের দ্বিতীয় পরিণাম হলো বাংলা ভাষা। বৈদিক যুগের বাঙালি যে ভাষায় কথা বলতো তার সঙ্গে বৈদিক ভাষার কোনো সম্পর্ক ছিল না। বৈদিক আর্যরা সে ভাষা বুঝতেও না। আর্যরা বলতো ওটা পাখির দেশ, পাখিরা কিচিরমিচির করে, কী যে বলে আমরা বুঝতে পারি না। যাই হোক, বৈদিক প্রভাবে বিশেষ করে পরবর্তীকালে বৈদিক ভাষায় পূর্বদেশীয় কন্যা, মাগধী, প্রাকৃতের প্রভাবে বাংলায় একটি সংস্কৃত শ্রেয়ী আর্য ভাষার উদ্ভব হয়। পরবর্তীকালে এই সংস্কৃতাশ্রয়ী বাংলাকে কেন্দ্র করে এই অঞ্চলের তান্ত্রিকরা তন্ত্র সাহিত্য রচনা করেছিল। তান্ত্রিকরা আর্যের ভাষা গ্রহণ করলে নিজস্ব উচ্চারণ নীতি ছাড়েনি।
আজও তাই মাগধী গোষ্ঠীর ভাষাগুলির, বিশেষ করে পূর্ব অর্ধমাগধী বা বাংলা গোষ্ঠীর ভাষাগুলির বাংলা, ওড়িয়া, অসমিয়া, মৈথিলি উচ্চারণ রীতি সম্পূর্ণ নিজস্ব। সংস্কৃত ভাষার চর্চা, আরবি, ফার্সি প্রভাবযুক্ত উর্দু ভাষার অতি ব্যবহার উত্তর ভারতে উচ্চারণে বিকৃতি এনে দিলেও পূর্ব ও দক্ষিণ ভারতে তাদের সাবেক উচ্চারণ ছাড়েনি। অত্যাধিক তন্ত্র আশ্রয়ী বলে প্রাচীনকালে সৌরসেনী, মালবী ভাষাভাষী মাগধী প্রকৃত ভাষাভাষীদের নিয়ে ঠাট্টা তামাশা করত। তাই মাগধীভাষী অঞ্চলে পশ্চিমাংশের লোকেরা মগহী, ভোজপুরি, সৌরসেনী প্রথায় উচ্চারণের চেষ্টা করত। তার ফলে সৌরসেনী হিন্দি প্রভাবে মগহী, ভোজপুরি ভাষা উচ্চারণ কিছুটা সৌরশ্রেণী প্রভাব পড়লেও সংবৃত্ত ও ভালোভাবে প্রচলিত রয়েছে। গ, মূর্ধন্য, পেটকাটা মূর্ধন্য, হ, খ প্রভৃতিরও তান্ত্রিক উচ্চারণ পূর্ব ভারতে আজও প্রচলিত। আর্যদের ছিল উন্নত ভাষা, কিন্তু লিপি ছিল না। লিপি তথা মাতৃকা বর্ণের আবিষ্কর্তা তান্ত্রিকেরা, বৈদিকেরা নয়। তাই উচ্চারণগত শুদ্ধি অশুদ্ধির প্রশ্ন যেখানে ওঠে সেখানে তান্ত্রিক রীতি গ্রহণীয়, বৈদিক রীতি নয়। মনে রাখা দরকার, বর্ণমালা বা অক্ষরমালা যে 50টি বর্ণ রয়েছে সেগুলি প্রত্যেকটি তন্ত্রের বীজ মন্ত্র। সাধনা করতে প্রয়োজনীয় তান্ত্রিকেরা এদের আবিষ্কার করেছিল। এক্ষেত্রে বৈদিকদের কোনো কৃতিত্ব নেই। অনেকদিন আগে দ্রাবিড়, মঙ্গোলীয়, অস্ট্রিকদের সমবায়ে খ্রিস্ট জন্মের প্রায় 1000 বছর আগে বাংলা একটি নতুন সভ্যতা গড়ে উঠেছে। এই সভ্যতা ভারতের অন্যান্য সভ্যতার সমধর্মী হলেও সম্পূর্ণভাবে নিজস্ব রীতি, ভাষা, উচ্চারণ, আচার ব্যবহার, ধর্মানুষ্ঠান, সমাজ ব্যবস্থা, দায়াধিকার, বস্ত্র, ভোজ্য সম্পূর্ণ নিজস্ব একটি ধারা নিয়ে চলছে। তার স্বকীয়তার এই বৈশিষ্ট্যের জন্য সে বাংলাকে আর্যাবর্তের অংশ থেকে মানতে রাজি হয়নি। বাংলা অধীনতা থেকে পরিত্রাণ পাবার জন্যে বারবার বিদ্রোহ করেছে, আর্য শাসন থেকে নিজেকে মুক্ত করতে প্রাণপণ চেষ্টা করেছে। আর্যাবর্তের ও আর্যাভিমানী ব্যষ্টিরা আসলে তারাও তান্ত্রিক, ওপরে কেবল আর্যত্বের এনামেল করা। অতিরিক্ত তন্ত্রভাবাপন্ন অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, মিথিলা, বঙ্গকে আর্যাবর্তের অংশ হিসেবে মানতে চায়নি। তারা কাশীকে আর্যাবর্তের পূর্ব প্রত্যন্ত বলে মনে করত। এই আর্যাভিমানী ব্যষ্টিরা জীবনের বাইরে স্তরে ভিতরে তারা তন্ত্র প্রভাবিত ছিল। পূর্ব ভারতে তন্ত্র সভ্যতার প্রভাব বাঁচিয়ে চলতে পারেনি। পূর্ব ভারতে বঙ্গলিপি, শ্রীহর্ষলিপি অনেক পশ্চিমে প্রয়াগ অঞ্চলে ব্যাপ্তি লাভ করেছিল। হিন্দু ও বৌদ্ধ তন্ত্র সম্বন্ধীয় অধিকাংশ সংস্কৃত পুস্তকে বঙ্গলিপিতে, শ্রীহর্ষলিপিতে লিখিত হয়েছিল। মুসলমান আগমনের ফলে আর্যাবর্তের ওপর পূর্ব ভারতের প্রভাব ক্রমশ কমে যেতে থাকে। সে সময় আর্যাবর্তে বেদ সমর্থক গুজরাটের নাগর ব্রাহ্মণদের কিছু অংশ আর্যাবর্তে বেদ সংস্কৃত ভাষা প্রচার করতে আসে। তারা সংস্কৃত লিখন কার্যে নাগরীয় লিপি ব্যবহার করত। তাদের প্রভাবে আর্যাবর্তে ক্রমশ নাগরীয় লিপি বিস্তার লাভ করে ও বাংলা লিপি ব্যবহার কেবল পূর্ব ভারতে সীমিত থেকে যায়। মনে রাখা দরকার, গুজরাটের নাগর ব্রাহ্মণদের একটা গুরুত্বপূর্ণ অংশ তন্ত্রে, বিশেষ করে বৈষ্ণবীয় তন্ত্রের অনুগামী। নমস্কার। তাপস কুমার সিংহ মহাশয়কে অশেষ ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। আমরা ভাষাবিজ্ঞানী শ্রী প্রভাত রঞ্জন সরকারের ভাষাতত্ত্বের বিকাশে যে বহুমুখী অবদান রেখেছেন সে বিষয়ে আলোচনায় রয়েছে। আমরা জানি পৃথিবীর শ্রেষ্ঠতম ভাষার অন্যতম সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষা ও সাহিত্য পৃথিবীর মানুষকে বিশ্ব সাহিত্যের উপহার দিয়েছেন। যে সংস্কৃত সাহিত্য গড়ে উঠেছিল, এই সংস্কৃত ভাষাকে যিনি একটি দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করেছিলেন, তিনি পৃথিবীর আদি বৈয়াকরণিক পাণিনি। পাণিনি সংস্কৃত ভাষার কাঠামোকে একটা দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করেছিলেন
বলে সংস্কৃত ভাষা আধারিত সংস্কৃত সাহিত্য বিশ্বের একটি শ্রেষ্ঠতম সাহিত্যে রূপান্তরিত হয়েছিল। সংস্কৃত সাহিত্যের বিবর্তনের বিকাশের পথে একটি সুবর্ণ যুগ এনেছিল। শুধু পাণিনি নয়, আরও সংস্কৃত বৈয়াকরণ ছিলেন, যাস্ক ছিলেন, তারপরে পতঞ্জলি ছিলেন। তারাও সংস্কৃত ভাষাকে একটা মজবুত কাঠামোর মধ্যে এনেছিলেন। বিংশ শতাব্দীতে এই ভাষার তত্ত্বের জগতে একেবারে আচমকা অপ্রত্যাশিত ভাবে আত্মপ্রকাশ করেন ভাষাবিজ্ঞানী শ্রী প্রভাত রঞ্জন সরকার। তিনি ভাষাবিজ্ঞান, ভাষাতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব নিয়ে 40খানা গ্রন্থ রচনা করেছেন। আর এগুলো করেছেন 8 বছরের ব্যবধানে, 1982 থেকে 1990, যা একেবারে বিস্ফোরণ তুল্য একটা ঘটনা। তো তার ভাষা বিজ্ঞান বা ভাষাতত্ত্ব আলোচনায় আমরা যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হচ্ছে তিনি পৃথিবীর সব ভাষারই তিনি প্রায় 200টি ভাষা নিয়ে আলোচনা করেছেন। যেগুলো ভাষার ব্যাকরণ রয়েছে, পৃথিবীতে কয়েক হাজার ভাষা রয়েছে, তোর মধ্যে যে কয়েকটি ভাষার ব্যাকরণ রয়েছে সেগুলোর তার ভাষাবিজ্ঞানের আলোচনায় সেই ভাষাগুলোর প্রসঙ্গ তিনি এনেছেন। তো এই ভাষাবিজ্ঞান চর্চায় তার কেন্দ্রীভূত বিষয় ছিল বাংলা ভাষা। আমাদের ধারণা, আমাদের বিশ্বাস, তিনি ভাষাবিজ্ঞানী হিসেবে বাংলা ভাষাকে একটা দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠা করে গেছেন। আগামী দিনে বাংলা ভাষা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষায় পরিণত হতে চলেছে, রূপান্তরিত হতে চলেছে। তার পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে এই বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা সঙ্গীত পৃথিবীর মানুষ আকৃষ্ট হয়েছে বাংলা ভাষার প্রতি, বাংলা সঙ্গীতের প্রতি। আমরা 1913 সাল থেকে দেখছি গীতাঞ্জলির বিশ্বজয়, নোবেল প্রাপ্তির মাধ্যমে এই বাংলা ভাষায় 3টি রাষ্ট্রের জাতীয় সঙ্গীত উপহার দিয়েছে। ভারতবর্ষ, বাংলাদেশ এবং ইদানিং শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত, এই সঙ্গীতের বাংলায় রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ। তার অনুবাদ সিংহলের শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত। আমরা দেখতে পাচ্ছি, আমরা লক্ষ্য করেছি যে পৃথিবীতে এমন একটি ভাষা, যে ভাষা একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে। বাংলাদেশ এই বাংলা ভাষার জন্য তৈরি হয়েছে। এটা বাংলা ভাষার একটি বলিষ্ঠ একটি উদাহরণ যে পৃথিবীর বুকে রাষ্ট্রের একটি জন্মদাতা বাংলা ভাষা। এই
বাংলা ভাষার নিয়ে পৃথিবীর মানুষের চিন্তার শেষ নেই। তারা অনুসন্ধানে নেমেছিলেন যে সারা পৃথিবীতে যত ভাষা রয়েছে সেই ভাষার মধ্যে মধুরতম ভাষা কোন ভাষা। সেখানে ইউনেস্কো অনুসন্ধান করে গবেষণা করে বিভিন্ন সমীক্ষা করে ঘোষণা করলেন পৃথিবীর মধ্যে বাংলা ভাষাই মধুরতম ভাষা। তাহলে এইভাবে বাংলা ভাষা একটার পর একটা মাইলস্টোন পেরিয়ে যাচ্ছে, বিশ্ব ভাষায় রূপান্তরিত হওয়ার পথে। আমরা সেই দিনের জন্য অপেক্ষায় রয়েছি। ভাষাবিজ্ঞানী প্রভাত রঞ্জন সরকার যে পথ নির্দেশনা দিয়েছেন, আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনে বাংলা ভাষার একটি উজ্জ্বল অধ্যায়, উজ্জ্বল দিগন্ত এগিয়ে আসছে। ভাষাবিজ্ঞানী প্রভাত রঞ্জন সরকারের বিভিন্ন অবদান সম্পর্কে পড়াশোনা করছেন, অধ্যয়ন করছেন শান্তিনিকেতনের লব্ধ প্রতিষ্ঠিত অধ্যাপিকা ডক্টর সুমিত্রা খা। তিনি সাহিত্যিক, কবি, প্রাবন্ধিক, শিল্পী, অভিনেত্রী। তার দৃষ্টিতে ভাষাবিজ্ঞানী শ্রী প্রভাত রঞ্জন সরকার কীভাবে ধরা পড়েছেন সে বিষয়ে তাকে আলোকপাত করার জন্য আমি অনুরোধ করছি, আহ্বান করছি, স্বাগত জানাচ্ছি। নমস্কার। প্রথমে পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য আবেদন করছি, আহ্বান করছি মাননীয়া সুমিত্রা খা মহাশয়াকে। তিনি ভাষাবিজ্ঞানী প্রভাত রঞ্জন সরকারের চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন। তাকে অনুরোধ জানাই তার বিষয় শ্রী প্রভাত রঞ্জন সরকারের দৃষ্টিতে ভাষার বিবর্তন উপস্থাপন করার জন্য। নমস্কার। নমস্কার। আজ এই পুণ্যতিথিতে আমাদের আনন্দমূর্তিজির পদার্পণ দিবসে তারই দৃষ্টিতে ভাষার যে বিবর্তন, সেই কিছু তথ্য উল্লেখ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার বক্তব্য শ্রী প্রভাত রঞ্জন সরকারের দৃষ্টিতে ভাষার বিবর্তন। শ্রী প্রভাত রঞ্জন সরকারের দৃষ্টিতে ভাষার বিবর্তনের ভাণ্ডার খুঁজতে খুঁজতে অবাক হয়ে যেতে হয়। তাঁর জ্ঞান ভাণ্ডারে ছড়িয়ে আছে মণিমাণিক্যের মতো নানান তত্ত্বকথা। সমুদ্রসম জ্ঞান ভাণ্ডার থেকে কেবলমাত্র এক ঘটি সংগ্রহ করে সকলের মধ্যে বিতরণ করার চেষ্টা করছি মাত্র। তিনি বলেছেন, বেদে বলা হয়েছে শব্দ ব্রহ্ম। সুদূর অতীতে মানুষ বিভিন্ন শব্দ শুনে তার অনুকরণ করেছে, আর তা করতে গিয়ে তার মনের মধ্যে যে ভাবের উদয় হয়েছে তাকেই সে ধ্বনির সাহায্যে অভিব্যক্ত করতে চেষ্টা করেছে। যে ভাবটির সঙ্গে যে ধরনের ধ্বনির সামঞ্জস্য খুঁজে পেয়েছে সেই ভাবটিকে সেই ধ্বনির সাহায্যে ব্যক্ত করেছে। তিনি আরও বলেছেন, শব্দ প্রকৃতি সঞ্জাত। যে শব্দ মানুষ শোনে ও তার মধ্য থেকে মানুষ যে ভাব পায় তাকে সেইভাবে ব্যক্ত করতে চায়। যেমন কাঠঠোকরা, ঠক ঠক করে কাঠঠোকরায়। এই শব্দটা যখন মানুষের কানে পৌঁছায় তখন সেটা তার ভালো লাগে না, আর এই ভালো না লাগার ভাবটিকে সে ব্যক্তকরণ করে ঠক ঠক শব্দের মাধ্যমে। বাড়ির বাসন কোসনগুলি নিচে পড়লে ঝনঝন আওয়াজ হয়। এই ঝনঝন শব্দটি ওই ভাবের প্রকাশ। তেমনি কোনো কিছু ভাঙলে মর্মর আওয়াজ হয়, এটা
আর তার ভালো লাগে না, তাই ভালো না লাগার অভিব্যক্তি ঘটায় মর্মর শব্দের মধ্য দিয়ে। আমার পরিচিত জনৈক ভদ্রলোকের স্ত্রী ছিলেন অত্যন্ত দুশ্শীলা। একদিন শীতের সন্ধ্যায় দেখলুম ভদ্রলোক চুপচাপ একটি গাছের তলায় বসে আছেন। আমি তাকে বললুম, এই শীতের সন্ধ্যায় গাছের তলায় বসে আছেন কেন? হিম লাগবে যে। তিনি বললেন, জানো খোকাবাবু, বাড়িতে গেলেই তো সেই ক্ষণ ক্ষণ ঝনঝন, তার থেকে এখানে অনেক বেশি শান্তিতে আছি। তিনি আরও সুন্দর উপমার মধ্য দিয়ে বলেছেন, কিছু মাছ আছে, চ্যাং, চ্যাংড়া, চিংড়ি প্রভৃতি, যারা মুখ দিয়ে সময় সময় চ্যাঁ চ্যাঁ শব্দ করে। ওই চ্যাঁচা শব্দের জন্যেই চ্যাংড়া, চিংড়ি, চ্যাং প্রভৃতি শব্দগুলো এসেছে। কম বয়সের ছেলে যদি ঠোঁটের ওপর নিয়ন্ত্রণ না রেখে বড়দের সামনে উল্টোপাল্টা কথা বলে, বড়রা বিরক্ত হয়ে বলে, যা যা, চ্যাংড়ামি করতে হবে না। পৃথিবীর সব ভাষাতেই শব্দের আদি রূপ হলো মূল ধাতু, এর সঙ্গে উপসর্গ প্রত্যয় লাগিয়ে ভিন্ন ভিন্ন শব্দ নিষ্পন্ন হয়। পৃথিবীতে যতগুলি প্রতিষ্ঠিত ভাষা আছে তার মধ্যে 4টি ভাষাকে মুখ্যত মৌল ভাষা হিসেবে ধরা যেতে পারে। তারা হচ্ছে বৈদিক, লাতিন, হিব্রু, পুরনো চৈনিক। এইসব ভাষার শব্দ সম্ভারে ব্যুৎপত্তি লক্ষ্য করলে দেখা যাবে যে সব ভাষারই রীতি পদ্ধতি এক। এই ভাষাগুলির মধ্যে বৈদিক ভাষায় কোনো ব্যাকরণ ছিল না, কেননা এটি ছিল জীবিত গতিশীল ভাষা। যে সময় এই ভাষাটি মুখের ভাষা ছিল তখন মানুষ লিপি আবিষ্কার করতে সক্ষম হয়নি। জীবিত ভাষা সর্বত্র ব্যাকরণের ধরা বাঁধা নিয়ম নিগ্রে বাঁধা থাকে না। বলা প্রয়োজন যে ভাষার বৈশিষ্ট্য অনুসরণ করেই ব্যাকরণের বিধিবদ্ধ রূপ দেয়া হয়। ব্যাকরণের উপর নির্ভর করে ভাষা চলে না। তিনি আরও সুন্দরভাবে বলেন, ধর্মগত কারণে প্রাকবেদ যুগীয় ভাষা মানুষ তার কণ্ঠে ধরে রাখেনি, একথা ঠিক, কিন্তু কি মুখে মুখে প্রচলিত লোকগীতি, ছড়া, ঘুম পাড়ানি গান ছিল না? অনুমান করি ছিল সে ভাষা নিশ্চয় মুখে মুখে ঘুরত, কিন্তু তা মুখস্থ করে রাখার কোনো জোরদার তাগিদ না থাকায় পরবর্তীকালে যখন ভাষার স্বাভাবিক বিবর্তন এলো তখন পুরনো ভাষায় তৈরি লোকগীতি, ছড়া, ঘুম পাড়ানি গান প্রভৃতি ত্যাগ করে নবতর ভাষায় নবতর অলিখিত গান, ছড়া প্রভৃতি রচনা সব করে নিয়েছিল। এই তো বাংলা ভাষাতেও এখন যেসব গান, ছড়া প্রভৃতি লোক মুখে মুখে প্রচলিত রয়েছে তার কোনোটি 700-800 বছরের বেশি পুরনো নয়। পুরনো ভাষা আজকের দিনে দুর্বোধ্য হয়ে গেছে, তাই সেই ভাষায় তৈরি গান, ছড়া মায়েরা, ঠাকুমারা, দিদিমারা ব্যবহার করা বন্ধ করে দিয়েছেনও, দিচ্ছেনও। বেশি দূরে যাবার দরকার কি? আজ থেকে 70-80 বছর আগে রচিত অথচ এককালের জনপ্রিয় গানগুলিও আজকালকার কণ্ঠে শোনা যায় না। ভাষা এই সকল ক্ষেত্রে পুরনো হয়ে যায়নি, তবু নতুনের পূজারী মানুষ পুরনো দিনের জিনিসকে ত্যাগ করছে। হ্যাঁ, শুধু গান, ছড়া, ঘুম পাড়ানি গানই নয়, সাহিত্যের সব জিনিসই কালোত্তীর্ণ হয়ে বেঁচে থাকে যদি তাতে ভাব সম্পদ থাকে। বৈদিক ভাষাকে মানুষ মুখে মুখে বাঁচিয়ে রেখেছিল, তার কারণ এই ভাষায় তারা ভাব সম্পদ পেয়েছিল। পূর্ণতা প্রাপ্ত হয়েও বৈদিক ভাষার কোনো লিখিত রূপ ছিল না, কারণ তখন লিপি বা বর্ণমালা আবিষ্কৃত হয়নি। পুরনো বৈদিক ভাষার একমাত্র মৌখিক পুস্তক হচ্ছে বেদ। ধর্মের সঙ্গে সম্পর্ক ছিল বলে বেদ আজও বেঁচে রয়েছে। বৈদিক ভাষার যাত্রা শুরু হয়েছিল আজ থেকে আনুমানিক 15,000 বছর আগে, আর এর পূর্ণতা প্রাপ্তি হয়েছিল আনুমানিক 10,000 বছর আগে, অর্থাৎ
এর পথ চলার কাজ চলেছিল 5000 বছর ধরে। অতি প্রাচীনকালে ভাষার গতি ছিল অতি মন্থর, তাই বৈদিক ভাষার পূর্ণতা প্রাপ্তির জন্যে 5000 বছর ধরে সরব তপস্যা চালিয়ে যেতে হয়েছিল। ভাষা বিবর্তনের ক্ষেত্রে এই 5000 বছর সময় কম নয়। এক একটা ভাষা আনুমানিক 1000 বছর বাঁচে। সুতরাং আধুনিক কাল হলে 5000 বছরে 5টি নতুন ভাষা তৈরি হতে পারত। তবে বৈদিকেও লক্ষ্য করে দেখেছি যে প্রথম মণ্ডল, দ্বিতীয় মণ্ডল প্রভৃতি প্রাচীনতম অংশের যে ভাষা, শেষের দিককার ভাষা ঠিক সেই রকম নয়। অর্থাৎ একই বৈদিক নামে পরিচিত থাকলেও কালভেদে তাতে অবশ্যই ভিন্নতা এসেছিল। এই যেমন বাংলা ভাষা। বাংলা ভাষার প্রাচীন রূপ জন্মগ্রহণ করেছিল আনুমানিক 1200 বছর বা তার চেয়েও আরও কিছুদিন আগে। প্রাচীন বাংলা ভাষা শেষ হয়ে গেছে আনুমানিক 800 বছর আগে। বলতে পারো এ তো 1000 বছরের চেয়ে অনেক কম সময় বেঁচে ছিল। জিনিসটা কিন্তু তা নয়। আমরা যখনই বলছি যে প্রাচীন বাংলা তৈরি হয়েছিল আনুমানিক 1200 বছর আগে, তখন ধরে নিতে হবে যে প্রাচীন বাংলা সাহিত্য আমাদের হাতে এসেছিল তা অন্তত 1200 বছর আগেকার। প্রাচীন বাংলা ভাষা তৈরি হয়েছিল অবশ্যই তারও আগে, যার কোনো নিদর্শন আমাদের হাতে নেই। নমস্কার। অজস্র ধন্যবাদ। তার সুচিন্তিত বক্তব্য ভাষাবিজ্ঞানী প্রভাত রঞ্জন সরকার সম্পর্কে তিনি যে মূল্যবান বক্তব্য রাখলেন, তো এটা আমাদের পাথেয় হয়ে থাকবে। দিদি আরও পড়াশোনা করছেন। আমরা আশা করি ভাষাবিজ্ঞানী প্রভাত রঞ্জন সরকারের সম্পর্কে তিনি আরও গভীরে, আরও প্রসারিতভাবে আমাদের সামনে আগামী দিনে তিনি তার বক্তব্য তুলে ধরবেন। তাকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার।